আপনার ঘটনাটা আমরা একটু শুনে আসবো। হাই লিসেনার্স, আমি কক্সবাজারেই থাকি। তো সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা বলছি না। তো রাসেল ভাই, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আসলে ঘটনা শুরু হওয়ার আগে একটা কথা বলে রাখি। এই যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, এই ঘটনাটা গত 10-15 বছর ধরে আমাদের ভাষার আশেপাশে অনেকভাবে হ্যারাসমেন্ট করছে আর কি। এই ঘটনাটা দিয়ে অনেকে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমাদের ভাষার আশেপাশে অনেকে অনেক এক্সপিরিয়েন্স বলতে পারবে। তো আমার জানা এবং আমার ফেস করা ঘটনাগুলো আমি আজকে ইসানদের সাথে শেয়ার করছি। ঘটনাটা শুরু হয়েছিল 2002 সালের দিকে। যে কোনো একটা সময় আমি আর আমার একটা ছোট ভাগিনা ছিল, ওর নাম জাহেদ। দুজনেই খেলছিলাম, বাসার পাশেই খেলছিলাম। হঠাৎ করে দেখতেছিলাম একটা কান্নার সুর ভেসে আসছে আমাদের বাসার পাশ দিয়ে। তো দেখলাম আমাদের একটু ইন্টারেস্টেড হলো আসলে কি ঘটলো ঘটনাটা। দেন আমরা দুজন ওখানে গিয়ে দেখলাম আসলে একটা বাচ্চা মারা গেছে, একটা মহিলার। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে দেখলাম অনেকক্ষণ কান্না টান্না করলো। তো মহিলাটা একটু বেশি গরিব ছিল, যার কারণে কবর দাফন কাফনের কোনো ব্যবস্থা না করে মহিলাটা কি করলো, বাচ্চাটাকে একটা ছোট টিনের মধ্যে, তখনকার দিনে ছোট টিনের ছিল, বড় বড় টিনের ছিল, দুধের টিন। তো এখানের মধ্যে লাশটা বাচ্চাটাকে ওখানে ভিতরে ঢুকাইয়া কি করলো, আমাদের চোখের সামনে যে ওদের বাসার পাশে একটা বাথরুমের পাশে একটা গর্ত করছে। গর্ত করার পরে ওখানে ওকে দাফন করে দিয়েছে, কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই। আচ্ছা, এরপর থেকে আসলে যে সমস্ত ঘটনাগুলো এর আশেপাশে হয়, সবাই মনে করা এই ঘটনার থেকে এই ঘটনাগুলো আসলে উদ্ভব হয়েছে। যেমন কি ঘটনা ঘটে একটু আমরা শুনি। তো এর কিছুদিন পরে ওই বাড়ির যে প্রধান মালিক আছে, হঠাৎ করে একদিন কিছুদিন পরে আর কি, হঠাৎ করে উনি উধাও হয়ে যায়। যেমন ওকে কেউ খুঁজে পায় না, আজও পর্যন্ত উনি এখনো মিসিং, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পরে এরপর ওখানে ওদের বাসায় 3টা মহিলা ছিল। 3জনের মধ্যে প্রথমে 1জন, এরপর 2জন, এরপর 3জন। ক্রমান্বয়ে কিছুদিন পর পরে 3জন আপনার পাগল হয়ে গেল। ওই বাসার একই বাসারই আমাদের পাশে। তো 3জন পাগল হওয়ার পরে দেখা গেল একটা কেমন যেন একটা অদ্ভুত ছায়া নাকি ওদের খুব জ্বালাতন করতো। এবং আমরা দেখতাম হঠাৎ মেয়েগুলা পাগলের সুরে বলতেছে, কে একজন ওকে মারতে আসছে, থাপ্পড় মারতেছে, চুল ধরে টানতেছে। এই সমস্ত ঘটনাগুলা আসলে মহিলাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম আর কি। তারপর বেসিক্যালি যে সমস্যাটা বেশি হইতো, আমাদের আশেপাশে যে বাসাগুলো ছিল, তখনকার দিনে টিনের বাসা ছিল। টিনের বাসা ছাদে প্রতি রাতেই কে যেন হাঁটাহাঁটি করতো। এটা প্রত্যেক বাসায় হতো আমাদের আশেপাশে, প্রতি রাত্রেই হাঁটাহাঁটি হতো। তো একদিন হঠাৎ করে আমার বড় ভাই চিন্তা করলো যে আসলে এটা আমাদের দেখতে হবে, কাহিনীটা কি। হ্যাঁ, হঠাৎ করে একদিন প্ল্যান ওয়াইজ আগে থেকে করে দেখলো যে এটা দেখতে হবে। তো যখন ইশারা করবো, যখন টিনের চালে আওয়াজ আসবে, তখন ভাইয়া বাইরে থেকে দেখবে, এভাবে একটা প্ল্যান করা হয়েছে আর কি। হঠাৎ ভাইয়া নাকি নিজে দেখছে, আমার আব্বু নাকি দেখছে যে সাদা কাপড়ের কেউ একজন চালের উপর হাঁটতেছে। যিনি যাকে দেখা গেছে তিনি দেখতে কেমন ছিলেন? উনি সাদা কাপড়ের একজন বড় বৃদ্ধা মানুষ এরকম আর কি, পুরা সাদা, ওনার আর কিছু নেই, সাদা পুরা কিছু সাদা কাপড়ের। তারপর রাসেল ভাই ওই মহিলা 3জন পাগল হয়ে অনেক ধরনের পাগলামি করতো। বিশেষ করে আপনার রাখাইন টাইপের চেহারা যেগুলো ছিল, রাখাইন বলতে আমাদের উপাজিতে রাখাইন, ওই টাইপের যেগুলো আমাদের চেহারায় মুসলিমদের চেহারা ছিল, ওদের একটু বেশি পাকড়াও করতো আর কি। যেন একটা কাজিন ছিল বাবু, ওকেও মাঝে মাঝে দেখলে খুব বেশি পাকড়াও করতো। রাখাইন দেখলে দেখতে পারতো না দুজন। রাখাইন দেখলে বকা দিত। রাখাইন কিরকম রাখাইনরা নাকি ওকে বেশি করতেছে, গলা চেপে ধরতেছে, এই সে আর অনেক কাহিনী। তারপর এরপরে যে কাহিনীটা বলতে চাচ্ছি, কিছুদিন পর আমার একটা কাজিন আসছে আমাদের বাসায় আর কি। তো আসার পর ওই পাশের যেটা ঘটনা হয়েছে আর কি, ওখানে গিয়েছে। তখন কিন্তু আমিও ছিলাম পাশে, খেলতেছিলাম আর কি। তো হঠাৎ করে আমার কাজিনটার কি করছে, আপনার মুখটা চেপে দেওয়া হয়েছে। ও অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে, ও নড়তেছে না, ওর শরীর নড়তেছে কিন্তু মুখটা নড়তেছে না আর কি। অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে। আসলে খুব ভয় পেয়ে গেছিলাম, আসলে কি হলো এটা। তখন একটু পরে দেখলাম যে সবাই আসলো, তারপর ওকে একটু বাসায় নিয়ে গেল। তারপর কি হলো এটা দেখার জন্য একটু সমস্যা। তারপরে কবিরাজ আনা হলো আর কি।
তো কবিরাজে বললো কি একজন ওকে মুখটা চেপে ধরা হয়েছিল আর কি, আমার কাজিনটার কি একজন মুখটা চেপে ধরছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল ভাই, সালাম আলাইকুম। আমার নাম টুটুল চৌধুরী, আমি বলছি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি থেকে। যেহেতু আপনি প্রোগ্রামটা করছেন কক্সবাজারে, তাই আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা কক্সবাজারে, তাই আর লোক সামলাতে পারলাম না, আপনার কাছে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে প্লে করবেন। ঘটনাটা ঘটে 1982 সালের জানুয়ারি মাসের দিকে। তখন আমি ঢাকাতে থাকি চাকরি উপলক্ষে। আমি চিটাগাংয়েরই ছেলে। আমার এক বেস্ট ফ্রেন্ড তখন আমার সাথে একই সাথে ঢাকাতে থাকতো, সেও চাকরি করতো ঢাকাতে। তাই দুজনে একদিন ঠিক করলাম যে এই বছর ক্রিসমাস ছুটিতে চলে যাবো চিটাগাং থেকে কক্সবাজার 2 সপ্তাহ ছুটি নিয়ে। 2 সপ্তাহ ছুটি নিয়ে চলে আসলাম চিটাগাংয়ে। ক্রিসমাসের পরপরই আমরা চলে গেলাম কক্সবাজারে। আমার এক আত্মীয়র বাসা ছিল তখন কক্সবাজারে। তখন আমরা ঠিক করলাম আত্মীয়র বাসায় থাকবো না, আমরা থাকবো হোটেলে, যেহেতু নিজস্ব প্রাইভেসির ব্যাপার আছে সেই জন্য। তো যাই হোক, তখন একটা হোটেলে রুম নিলাম আমরা দুজনে, একটা রুম এবং 2টা ডাবল বেড। ওই হোটেলটা ছিল তখন আপনার বেস্ট ফেমাস হোটেল আপনার কক্সবাজারে। পাশাপাশি আর কিছু পর্যটনের মোটেল ছিল যেগুলো আপনার সমুদ্রের পাশাপাশি। কিন্তু এই হোটেলটা নিলাম এই কারণে, এটা সবচেয়ে ভালো হোটেল এবং শহরের সবচেয়ে কাছে। যাই হোক, হোটেলে নিলাম আমরা। হোটেলটার একটু বর্ণনা দিই আপনাকে। হোটেলটার নামও বলছি না এবং আমার বন্ধুর নামও বলছি না আপনাদেরকে, সঙ্গতের কারণে। কারণ আমার বন্ধু এখনো ঢাকায় থাকে এবং আমি জানি না ওই হোটেলটা এখনো কক্সবাজারে আছে কিনা, কারণ আমি অনেকদিন কক্সবাজারে যাওয়া হয়নি। তো যদি থাকে আমি কোনো হোটেলের নামটা সেই জন্য সঙ্গত কারণে বলতে পারি। যাই হোক, হোটেলটার একটু বর্ণনা দিই। হোটেলটা একদিকে ছিল 2 স্টোরির একটা বিল্ডিং, যেটা 1 তলা এবং 2 তলা, এবং আরেকদিকে ছিল 4 তলা একটা বিল্ডিং, এবং মাঝখানে যে স্পেসটা ছিল ওখানে সুইমিং পুল এবং হোটেলের গার্ডেন, এবং আরেকটা বিল্ডিং একটা সাইডে আপনার 2 দোতলা একটা বিল্ডিং। এটা নিচের তলায় ছিল অফিস এবং দোতলায় ছিল রেস্টুরেন্ট এবং বার। তো হোটেলটা ছিল ইউ শেপের। কারণ আমরা ওই যে দিকে দোতলা ছিল ওইখানে রুমগুলো সবসময় ভালো এবং ওরাগুলো কম ভাড়া দিত, কারণ ওরা বছরের এই শীতের সময়টা রিজার্ভ করে রাখতো সমস্ত ফিল্ম কোম্পানির শুটিং এর জন্য। তো আমরা অনেক রিকোয়েস্ট করে এদিকে দোতলার দিকে একটা রুম নিলাম। ওইদিকে অনেক লোকজন কম, গেস্ট কম, সেই জন্য আমরা ওইদিকে নিলাম। তো উঠলাম ওখানের মধ্যে। আমার এক লোকাল বন্ধু ছিল কক্সবাজারে, আমি তার নামও বলছি না। সে কাজ করতো তখন একটা লোকাল নিউজ পেপারের কক্সবাজারে কাজ করতো। তো সে জানতো আমরা আসছি। তো আমরা পৌঁছার পরে তাকে ফোন দিলাম, সে আসলো সন্ধ্যার দিকে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম হোটেলে। অনেক আড্ডাবাজি, অনেক গল্প করার পরে অনেকদিন পরে দেখা। তো সে চলে গেল রাতে 11টার দিকে তার বাসায় এবং বলে রাখলো যে যদি তার আমাদের কোনো কিছু দরকার হয় আমরা যেন তাকে ফোন করি সবসময়। তো পরের দিন আমাদের প্ল্যান ছিল খুব ভোরে উঠবো এবং সূর্যোদয় দেখবো, উচিত সানরাইজ দেখবো। তাই আমরা তাড়াতাড়ি বেড়ে চলে গেলাম 11টার দিকে। তো দুজনে 2 বেডে সে গল্প করছি, লাইট নিবানো হোটেলের রুমের, গল্প করছি ঘুম আসার আগ পর্যন্ত। তো এমন সময় শুনলাম আমাদের মাথার ছাদের উপরে যে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে পেরেক টুকছে ওখানের মধ্যে। তখন আমি আমার বন্ধুর দিকে তাকাবো, বললাম যে এদের আসলে কোনো কমন সেন্স নেই, কোনো লোক হয়তো উপরে গিয়ে হাতুড়ি দিয়ে পেরেক টোকার চেষ্টা করছেন। তো আমার বন্ধু সে বললো যে মেবি হোটেলের কোনো মেইনটেনেন্সের লোক হইতে পারে। তো আমি বললাম এদের আসলে কোনো কমন সেন্স নেই, এত রাত্রে গেস্টরা ঘুমায় আর এরা এখানে মধ্যে পেট দিয়ে হাতুড়ি ঢুকে। তো আমি ফোনটা তুলে ফোন করলাম আপনার ফ্রন্ট ডেস্কের মধ্যে। ফ্রন্ট ডেস্কে ফোন করে জানলাম যে একজন হাতুড়ি ঢুকছে উপরে। ওরা বললো যে আমাদের তো কোনো মেইনটেনেন্স রাত্রিবেলা কাজ করে না, আর আপনাদের কোনো সার্ভিসও এখন নেই, আমরা রাতে 11:30 পরে সমস্ত সার্ভিস আমাদের বন্ধ। আর উপরে যাওয়ার ওখানে আপনারা যেখানে আছেন সেই রুমের উপরে যাওয়ার কোনো ছাদের সিঁড়িও নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, বলে অনেকে ধন্যবাদ, ফোনটা রেখে দিলাম। তো যাই হোক, ঘুমানোর এই হাতুড়ি টোকার শব্দটা ঠিক হচ্ছে 3-4টা শব্দ টুকটুক টুকটুক করে, তারপর আবার 10-15 সেকেন্ডের বিরতি, তারপর আবার টুকটুক করে হাতুড়ি টোকার শব্দ। তো আমার বন্ধুটা বললো ঠিক আছে আমি দাঁড়াও, আমি দেখে আসি যে আসলে উপরে কেউ যেতে পারে বা উপরে কেউ উঠে থেকে। সে দরজা খুলে বাইরে গেল। বাইরে গিয়ে দেখলো যে আসলে কেউ উপরে যাওয়ার কোনো রাস্তাই নেই এবং আমাদের সাইডের হোটেলটা সমস্ত অন্ধকার। বোধহয় 1টা কি 2টো গেস্ট থাকতে পারে, তারাও বোধহয় শুয়ে পড়েছে, সমস্ত রুম অন্ধকার। তো সেই রুমে চলে আসলো। তখন ও যখন রুমে আসলো তখন শব্দটা অলরেডি বন্ধ। তো আমরা বললাম ঠিক আছে ঘুমানো যাক, কালকে অনেক ভোরে উঠতে হবে, 5টা 5:30 দিকে উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য। তো আমরা শুয়ে তখনও কথা বলছিলাম ঘুম আসার আগ পর্যন্ত। হঠাৎ করে শুনি উপরে আমাদের ঠিক ছাদের উপরে কেউ হাঁটাহাঁটি করছে খুব হালকা পায়ে। হাঁটাহাঁটির শব্দটা হচ্ছে রুমের আমাদের এক মাথার থেকে অন্য মাথা, অন্য মাথার থেকে আবার এই মাথা।
এবং হাঁটার শব্দটা বেশি স্পষ্ট। তো আমি বললাম, রোমিও তুমি কিন্তু ভুল দেখেছো, তো যাই হোক আমি দেখে আসি আসলে একটু করে যেতে পারি কিনা। তো আমি বের হলাম নিজে বের হয়ে লাইট জ্বালালাম রুমের মধ্যে, নেমে দরজা খুলে বারান্দায় বেরোলাম, বারান্দায় বেরে সাইডে গেলাম, বারান্দার ওই সাইডে হেঁটে গেলাম, করিডোর দিয়ে লম্বা করিডোর দিয়ে আরেক মাথা পর্যন্ত হেঁটে গেলাম সেই বিল্ডিং এ। দেখলাম আসলে কোনো দিকে উঠার কোনো রাস্তা নেই। তখন আমার বন্ধুটা আমি বললো যে চলো আমরা একসাথে নিচে যাই, নিচে গিয়ে হেঁটে আসি, হেঁটে গিয়ে হোটেলের পিছন দিকটা গিয়ে দেখে আসলে একটু উঠতে পারি কিনা। তো আমরা হোটেলের পিছন দিকেও গেলাম, নিচে নেমে হোটেলের পিছন দিকে গেলে দেখলাম আসলে কোনো রাস্তা নেই। যাই হোক রুমে চলে আসলাম, রুমে চলে এসে যখন লাইট নিবে আবার শুয়ে পড়লাম, তখন এসে হাঁটাহাঁটির শব্দ আবারও হচ্ছে। এই করতে করতে আমার তখন একটু ভয় লাগা শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে। তখন আমরা 22-23 বছরের যুবক, মানে তখন আমাদের এই ভয়টাই আমাদের মনের মধ্যে নেই। তো কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে সেটা আমাদের ধারণা, বা এগুলো ঘটলেও আমরা কোনো আমল দেই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এই করে করে আপনার সারা রাত মোটামুটি ঘুম এবং জাগরণের মধ্যেই কাটালাম, কিন্তু অনেক ভোর পর্যন্ত সেই হাঁটাহাঁটির শব্দ চলতেই। ঠিক 4-4:30টার দিকে দেখলাম আর কোনো শব্দ নেই, তখন ঘুমিয়ে পড়লাম। যেহেতু অনেক শেষ সাথে ঘুমিয়েছি, তারপর দিন আর সূর্যোদয় দেখা হলো না আমাদের, বেলা করেই উঠলাম। তো পরের দিন আমার সেই লোকাল বন্ধুকে ফোন করলাম, শহরে ঘুরে টুরে বেরিয়ে আবার সেই সন্ধ্যার পরে আমরা ঠিক করলাম যে না কাল সূর্যোদয় দেখতেই হবে। তো আমাদের সেই বন্ধু আসলো, একসাথে আমরা বাইরে গিয়ে ডিনার করে যখন ওকে বিদায় দিয়ে বাসায় আসলাম, হোটেলে ফিরলাম, তখন রাত প্রায় 11টা 11:30। আসার পরে যখন রুমের বাতি নিভিয়ে শুয়েছি, সেই 10-15 মিনিট পরে আবারও সেই হাতুড়ি টোকার শব্দ এবং হাঁটার শব্দ। তো কি করবো, পিছনের দিকে একদিন তাকাচ্ছি, কোনো হাঁটার শব্দ, কিছু করার নেই। তো আমরা বললাম কি, আমরা তখন এটা নিয়ে ফান করা শুরু করলাম যে এদিকে মন না দেওয়ার জন্য আমরা যোগ বলছি, হাসাহাসি করছি, পুরোনো কথাবার্তা নিয়ে হাসাহাসি চলছে। হঠাৎ করে শুনলাম আমাদের দরজার মধ্যে কেউ হালকা করে টোকা দিল। তখন আমি তাকালাম আমার বন্ধুটার দিকে, আমার বন্ধুটা বললো যে হয়তো কোনো সার্ভিস বয় এসছে যে আমাদের কিছু লাগে কিনা দেখার জন্য। আমরা সার্ভিস বয়ের কথা বলেই রাখি, কারণ সার্ভিস বয়কে আমরা সবসময় মাত্র অতিরিক্ত টিপস দিতাম, যার ফলে ও আমাদের সবসময় সে খোঁজ খবর করতো গত 2 দিনের মধ্যে। তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখে আসি কেউ আছে। তো আমি যখন দরজা খুললাম দেখলাম কি কেউ নেই আমাদের দরজার সামনে। তো আমি এদিক ওদিক তাকালাম, করিডোরে সমস্ত করিডোর অন্ধকার। হোটেলের আরেক পাশে যে 4তলা বিল্ডিং, সেখানেও 2-1টা গেস্টের রুমে শুধু আলো জ্বলছে, আর বাকিটা সবাই অন্ধকার, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমি এসে ফিরে বসলাম, তখন দেখলাম কতক্ষণ পরে আবারও টোকা, এবার একটু বেশ জোরেই টোকা, যেন কেউ দরজা খোলার জন্য অনুরোধ। তখন আমার সেই বন্ধুটা, সে খুব বেশ সাহসী ছিল, তখন সে হঠাৎ করে দৌড়ে বলল কি যে আমাদেরকে এত বিরক্ত করার মানেটা, যদি আমি কাউকে পাই আমি সত্যি ওকে আজকে পিটিয়ে আমি লাশ বানাবো, এরকম একটা কথা বলে সে দৌড়ে গেল দরজার দিকে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে সে দরজা খুললো। আমি তাকে দেখছিলাম, আমার বেডে বসেই তাকে দেখছিলাম যে সে কি করে। দরজা খুলে সে প্রথমে বাম দিকে তাকালো, তারপর ডান দিকে তাকালো। যে ডান দিকে তাকালো হঠাৎ করে সে চিৎকার করে তখন ফেইন্ট হয়ে মাটিতে পড়ে গেল, সে অজ্ঞান। আমি দৌড়ে গেলাম, আমি আসলে জানি না তখন কি করব। আমি হঠাৎ করে এই ঘটনাতে আমি সত্যি তখন বাংলাতে যাকে বলে কিংতত্ত্ব বিমূঢ়, তখন আমি সত্যি জানি না আমি কি করব। তখন আমি দেখলাম, আমি তাড়াতাড়ি বেরোলাম, দেখলাম শুধু অন্ধকার ছাড়া কিছু নেই। আর শীতের রাতে আমার সারা গা তখন ঘামে ভিজে গেছে ভয়ে। তখন তাকে কি করলাম, আমি হাত ধরে টেনে ভিতরে ঢুকিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এখন আমি জানি না কি করবো। তখন হোটেলে রিসেপশনে কল করলাম, তখন ওরা বন্ধ করে দিয়েছে সমস্ত কিছু, তখন কিছুই নেই। তখন হঠাৎ করে মনে পড়লো যে আমার বন্ধুটাকেই কল করি, যে কক্সবাজারের বন্ধুটা, তাকে ফোন করলাম। ফোন করার পর আমি বললাম তুমি আসো ভাই তাড়াতাড়ি, আমাকে বিপদ। তো 10-15 মধ্যে আরো 2জন বন্ধু সহ চলে আসলো আমাদের হোটেল রুমের মধ্যে। হোটেলের মধ্যে এসে সমস্ত অবস্থা দেখে ওর এক বন্ধু চলে গেল এক ডাক্তারকে ডাকতে, কোথা থেকে যাই না, 1/2 ঘন্টার মধ্যে সে ডাক্তার নিয়ে হাজির। তো ডাক্তার কিছুক্ষণ দেখার পরে কিছু আপনার একটা ইঞ্জেকশন দিল আমার বন্ধুটাকে। ইঞ্জেকশন দেওয়ার পরে দেখলাম সে জ্ঞান ফিরে আর কোনো কথা বলে না, সে কোনো কথাবার্তা নেই। তো আমার সেই লোকাল বন্ধুটা বললো তোমরা একটা কাজ করো, চলো আমার সাথে আমাদের বাসায় চলো সবাই, কিছু নেওয়ার দরকার নেই, আমরা কালকে সকালে এসে আমরা সবকিছু সেটেল করবো। তো ওর গাড়িতে করে আমরা চলে গেলাম ওর বাসায়। সেটা তো সারা রাত কেউ ঘুমালাম না। তো আমার বন্ধুটা যে আমরা ঢাকা থেকে গিয়েছিলাম, আমাদের বন্ধু, সেই তখন কিছুটা স্বাভাবিক। তাকে আমরা সকাল হতে আমরা সবাই জিজ্ঞেস করলাম যে কি ঘটনাটা ঘটেছিল ওখানে, বা তুমি কি দেখেছো। সে আর কোনো কথা বললো না,
সে আমার দিকে শুধু তাকিয়ে থাকলো, সবার দিকে, নির্বাক ভাবে আর কোনো কথা বলে না, মাথা নিচু করে রাখলো। তারপর যাই হোক পরের দিন সকালে আমি আর আমার সেই কক্সবাজারের বন্ধু গেলাম হোটেলে সমস্ত আমাদের বিলঙ্গিংস গুলো আনার জন্য, আমাদের পার্সোনাল যে জিনিসগুলো রয়ে গেছে, আপনার কাপড় চোপড় এবং ব্যক্তিগুলো জিনিসপত্র হোটেল রুমের মধ্যে। তো হোটেলে বিল মিটিয়ে দিয়ে আমরা আসার সময় আমাদের বয় এসে আমাদেরকে হেল্প করলো, যে সার্ভিস বয় ছিল, যে গত 2 দিন যার সাথে আমরা কাটিয়েছি, সেই সার্ভিস বয় এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কেন হোটেল ছেড়ে যাচ্ছেন, তাদের আপনাদের তো আরো 4-5 দিন থাকার কথা ছিল। তো আমার যে লোকাল বন্ধু সে নিউজ পেপারে কাজ করতো কক্সবাজারে, সে জিজ্ঞেস করলো যে এই হোটেলের পিছনে কোনো ঘটনা আছে কিনা, এই রুমের মধ্যে কোনো ঘটনা আছে কিনা। দেখলাম বয় কোনো কিছু বলে না, অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকতো এবং কতক্ষণ মাথা নিচু করে রাখতো। আমরা দুজনে তাকে বেশ জোড়াজুড়ি করলাম এবং শেষ পর্যন্ত প্রায় 2,000 টাকার মতো তাকে অফার করলাম যে তুমি আমাদেরকে বলো তোমাকে আমরা বকশিশ দেবো 2,000 টাকা। সে কিছুই বললো না। তো আমরা চলে আসলাম তার জোড়াজুড়ি না করে। তো আমার কাছে অবাক লাগে, রাসেল ভাই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমি যার জীবনের অনেক ঘটনা জানি এবং সে তার সমস্ত ভালো মন্দ সবকিছুই আমার সাথে শেয়ার করতো, কিন্তু আমি আসলে আজ পর্যন্ত ওর কাছ থেকে জানতে পারিনি যে আসলে ও মাথা ঘুরিয়ে কি দেখেছিল সেই করিডোরের মধ্যে, কারণ কি দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, কিন্তু সে আজ পর্যন্ত সে আমাকে কোনোদিনও বলেনি। যাই হোক আমার সেই বন্ধু আর জীবনে কোনোদিন কক্সবাজারে ফেরত যায়নি, আর কোনোদিন বেড়াতেও যায়নি সে। এরপরে আমি জানি 84 সালের দিকে সে একটা ভালো জবের অফার পেয়েছিল, ইভেন জবের অফার ইন কক্সবাজার, কিন্তু সেই জবের অফারটাও কোনোদিন নেয়নি সে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন দেয়নি, সে বলেছেন আমি কক্সবাজারে কোনোদিনও যাব না এই জীবনে। তো আমি আজ পর্যন্ত জানি না সে কি দেখেছিল রিয়েলি। তো আমি শুধু শুনেছি আপনার দরজার ঢোকার শব্দ, যেটা আমিও খুলেছিলাম দরজা, কিন্তু দেখলাম কিছুই নেই কোনো দিকে, কিন্তু ও দেখলো কি দেখলো সেটা আমি জানি না। তো রাসেল ভাই এই ছিল আমার সমস্ত ঘটনা। যদি ভালো লাগে তাহলে ক্লিপটা প্লে করবেন। রাসেল ভাই আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঠিক কক্সবাজারের লাস্টে পরে সাতকানিয়ার ওদিকে ঘটনা হচ্ছে আমার খালামণিকে নিয়ে। আমি ফার্স্টে তাদের এরিয়াটা সম্পর্কে বলতে চাই। ফার্স্ট এরিয়াটা হচ্ছে তাদের একটু গ্রাম পর্যায়ে, কিন্তু তাদের বাসার পরে যে এলাকা সেটা হচ্ছে শুধু পাহাড়ে। কিন্তু আমরা অনেকটা ঘুরেছি পাহাড়গুলা, কিন্তু তারপরে কি আছে সেটা এখনো জানা হয়নি, মানে শুধু পাহাড়ই দেখেছি। তো আমার আর ওখানকার গ্রামের যে বাসাগুলো হয় সেটা হচ্ছে বাসা থেকে কিচেন একটু সামান্য দূরে, এই ধরনের আর কি। তো আমার মূল ঘটনাটা হচ্ছে আমার খালামণির বাসার পাশের বাসায় মানে একজন মহিলা ছিল, তিনি 3 কি 4 মাসের হয়তো আত্মসত্ত্বা ছিল। আচ্ছা, অন্তঃসত্ত্বা। সরি। তো এর ঘটনাটাও খুব রিসেন্টলি, মানে 2-3 বছরের ভেতরে আর কি। তো হয়তো 3-4 মাস পরে মানে বেবিটা কি কারণে জানি কি হয় সেটা শিওর জানা হয়নি, তো মারা যায়। তখন এটা যখন কি ডেলিভারি হয় তখন সেটা আসলে দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি, তার কাউকে জানায়নি ব্যাপারটা। তা সেটা দাফনটা করা হয় আসলে আপনার মানে বাড়ির এক কর্নারে, যেটা হচ্ছে আমার খালামণিদের এরিয়ার খুব পাশে একেবারে, যেটা কিচেন ছিল তার পাশেই। তো আমার খালামণি মানে ঘটনা ঘটে যাওয়ার এটা কেউ জানা ছিল না। ঠিক তারপর দিনই আমার খালামণি যখন কিচেনে রান্না করছিল তখন হঠাৎ একটি গোগানের আওয়াজ শুনতে পাই আর কি, যেটা ছিল হয়তো 2টা শার্ট যখন লড়াই করে যে একটা গোগানের আওয়াজ বেরোয়, এই ধরনের অনেকটা। আচ্ছা, তখন খালামণি সেটা শুনে অনেকটা মানে একটু বিব্রত হয়ে মানে তবুও চিন্তা করি হয়তো এড়িয়ে যায় বিষয়টা, হয়তো হতে পারে এরকম কিছু না। তারপর দিন দেখা যায় মানে রাতে মানে একেবারে হয়তো 2টা-3টার দিকে মানে বাড়ির চালের উপরে অনেকটা আওয়াজ হচ্ছে, কিসে জানি অনেক কিছুর আওয়াজ হচ্ছে। তখন খালামণি অনেক ঘাবড়ে যায়। তো সেটা কিন্তু কাউকে বলে না, কারণ বাসায় আর অনেক ছোট বাচ্চারা ছিল, ঠিক এই কারণে। তারপর দিন আমরা যেটা বলে থাকি আসলে নিশ্চয়ই ডাক অথবা অনেক কিছু শুনে থাকি, অনেক কাহিনী। তো আমার লাইফে শোনা ফার্স্ট আর কি, মানে যেটা সত্যিকারই ঘটে সেটাই। খালামণি শুয়েছিল, মানে হয়তো 2টা-3টার দিকে হবে। হঠাৎ করে কে জানি তাকে ডাকলো। তো উনি ওনার বাসা থেকে বেরোলেন, ঠিক রুম থেকে বেরোলেন, বেরিয়ে ঠিক মানে ওনার দরজা খুলে বেরোলেন, বেরিয়ে কিচেনের দিকে যাচ্ছেন। হঠাৎ করে কিচেনে এসে ওনার কেমন যেন মনে হলো উনি দাঁড়িয়ে গেল। তো উনি বুঝতে পারলেন উনি বাইরে চলে আসছে। তো এটা ভেবে উনি ঠিক বাসায় ঢুকে যাবেন, ঠিক যখন দরজাটা বন্ধ করবেন ঠিক তখনই
মানে কি একটা যেন ওনার হাতটা ধরে ফেললো। ধরে সাথে ভাগ্য হলো যদিও খালামণি ওটা দেখেনি উনি আসলে কি জিনিসটা ছিল, বাট তিনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, তারপরে কিছু জানা ছিল না। পরের দিন সকালে ফজর নামাজের সময় আমার খালা যখন সকালে ঘুম থেকে উঠে তখন দেখে আমার খালামণি ওখানে পড়ে আছে কিচেনের সামনে। বাট যেটা সবচেয়ে ভীতি করছিল সেটা হচ্ছে আমার খালামণির পুরো শরীরে রক্তাক্ত ছিল, মানে কিছু জানি একটা আঁচড় ছিল, পুরো শরীরে রক্তাক্ত। তো তারপর ওনাকে ওখান থেকে আনা হয়, ডাক্তার দেখানো হয়। ঠিক তো উনি বলতে পারেন আসলে এটা কি ছিল। এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আসলে আমার আপুর থেকে শোনা, আপুদের একজন ব্যাচমেট একটা ভাইয়ার ঘটনা। তো তখন মানে অ্যানাটমি কার্ডের ভাইভা ছিল। তো ওই ভাইয়াটা ওই দিন মানে বাসা থেকে হোস্টেলে আসছিলেন। তো হোস্টেলে আসার পথে যখন হোস্টেলে সিঁড়ি দিয়ে উঠবেন তখন মানে ওই ভাইয়াদেরই আরেকজন ব্যাচমেট উপর থেকে নামছিলেন। তো উনি বলছিলেন যে চল মানে কালকে তো কার্ডের ভাইভা, অ্যানাটমি কার্ডের ভাইভা, আমরা একটু ডিসেকশনটা দেখে আসি। তো যে ভাইয়াটা বাসা থেকে আসছিলেন ওই ভাইয়াটা বলছেন এখন আগামীকালকে তো ভাইভা, এখন এই মুহূর্তে তো সন্ধ্যা, এখন তো কখনো মানে ডিসেকশন রুম খুলবে না। তো বল কি চল দাদুকে গিয়ে বলে দেখি, দাদু খুলে কিনা দেখি। বল কি খুলবে না, বল তুই আমাকে জাস্ট মানে ডিরেকশন দে, মানে একটু দেখাই দিবি যে কিভাবে ডিরেকশন মাসেল গুলো কিভাবে দেখা যায় অথবা এইভাবে না। তো তারপর ভাইয়া আর ওনারা দুজন মিলে তো ডিসেকশন দাদুর ওখানে গেলেন। তো দাদুকে অনেক বলার পর দাদুকে কিছু টাকা দেওয়ার পর তারপর দাদু ডিসেকশন রুমের দরজাটা খুলে দিলেন। তো বললেন যে যদি সিনিয়র স্যার কেউ জানতে পারে তাহলে তো আমার চাকরি চলে যাবে, তো আমি বাইরে দরজাটা বন্ধ করে দেই, কিছুক্ষণ পরে এসে খুলে দিব, তোমরা দুজন ওখানে ভিতরে থাকো। এভাবে বলে তো ওনারা দুজন ফ্রেন্ড ভিতরে ঢুকলেন, লাইট জ্বালালেন, গিয়ে মানে একজন ফ্রেন্ড আরেকজনকে দেখাচ্ছেন। তো আরেকটা যে ফ্রেন্ডটা গিয়েছিল তো ফ্রেন্ডটা বলছেন আমি এখনই আসছি, তুই 5 মিনিট থাক, মানে 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো এইভাবে বলে ওই ভাইয়াটা কি করলেন আর ওনার ফ্রেন্ডটাকে রেখে ওই ভাইয়াটা বেরিয়ে পড়লেন। এখন ওই ভাইয়াটা জানতেন না যে দাদুটা বাইরে দরজা বন্ধ করে দিয়েছে। তো এরপর ওই দাদুটা পরদিন সকালবেলা দাদুটা মনে পড়েছিল যে মানে এভাবে তো মানে বাইরে দরজা বন্ধ করে লাগিয়ে চলে এসছেন। তো উনি কি করছেন তাড়াতাড়ি দৌড়ে মানে ওনার যখন মনে পড়েছিল সকালবেলা তো তাড়াতাড়ি মানে ক্লাসে অন্য স্টুডেন্ট আসার আগেই উনি তাড়াতাড়ি গিয়ে ডিসেকশনের রুমে খুলে এখন দেখলেন যে ওই ভাইয়াটা নিচে পড়ে আছেন পাশে, মানে ওই ক্যাটাভারটা যেভাবে শোয়ানো ছিল উনি ঠিক নিচে এভাবে শোয়ানো আছেন। তো ওনার মানে মুখে এক ধরনের মানে কাটা দাগ। আচ্ছা, তো উনি ওখানে মানে সেন্সলেস অবস্থায় ছিলেন। তো পরে দিয়ে তো ওই দিন ওই কার্ডের ভাইভাটা মানে ক্যান্সেল করা হয় যেহেতু একজন অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো পরে দিয়ে ওই ভাইয়াটাকে মানে কোন স্টুডেন্টকে জানানো হয়নি আসলে ঘটনাটা। তো তারপর সিনিয়র ডক্টররা আর ক্লাসের টিচাররা সবাই মিলে মানে ঘটনাটা জিজ্ঞেস করলেন যে আসলে কি হয়েছিল। তো ভাইয়াটা যে বললেন যে মানে গতকালকে মানে উনি একটা ভাইয়াটা আসলে সেন্সলেসই ছিল। ওই দাদু যিনি বললেন যে আমি তো ওকে আরেকজনের সাথেই আসতে দেখছি। তো ভাইয়াটা বললেন যে হ্যাঁ আমি তো আমার ফ্রেন্ডের সাথে এসছি। তো পরে দিয়ে মানে ওনারা হোস্টেল সুপারভাইজার উনি চেক করে দেখলেন যে আসলে যে ভাইয়াটার সাথে এসেছিলেন বলছিলেন ওই ভাইয়াটা আসলে হোস্টেলেই ছিল, ওই ভাইয়াটা ওখানে ছিল না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে আপনাদেরকে আমার সংগ্রহ করা একটা কাহিনী শোনাবো। আমি যেহেতু বিদেশে থাকি আমার বেশিরভাগ সংগ্রহ করা কাহিনী বিদেশিদেরকে নিয়ে। আমার আজকের কাহিনীটা একটা বিদেশি মহিলাকে নিয়ে। মহিলাটার বয়স 30 ঊর্ধ্বে। উনি একজন সিঙ্গেল মাদার, মানে উনি এবং ওনার ছোট একটা ছেলে ছাড়া আর কেউ ওনাদের সাথে থাকতেন না। মহিলাটি সারাদিন কাজ করতেন, তারপরে বিকাল না হলে সন্ধ্যা হলে উনি ওনার ছেলেকে বেবি সিটারের কাছ থেকে নিয়ে আসতেন। কাজে যতক্ষণ উনি কাজে থাকতেন ছেলেটাকে অন্য কারো বাসায় রেখে আসতেন দেখাশোনা করার জন্য। এমন একটি দিনে মহিলাটি বিকালবেলা ওনার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফিরে যথারীতি খাওয়া দাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে টেলিভিশনের সামনে বসলেন ওনার ফোনটা পাশে রেখে। এমন সময় ওনার ছোট ছেলে এসে বায়না ধরলো যে সে মায়ের ফোনটা নিয়ে খেলবে। ছেলেটার বয়স আনুমানিক 5 থেকে 6 বছর হবে। মহিলা ছেলেকে ফোন নিয়ে গেম খেলার অনুমতি দিলেন, কিন্তু উনি কড়া করে ছেলেকে নিষেধ করে দিলেন যাতে ছেলে কাউকে কল না করে অথবা কাউকে যেন টেক্সট না করে। ছেলেটি যথারীতি মায়ের ফোন নিয়ে চলে গেল অন্য ঘরে।
দেখতে দেখতে রাত হয়ে গেল। যখন রাত প্রায় 12টা, মহিলাটা তন্দ্রার মধ্যে চলে এসেছিল। এর মধ্যে মহিলা হঠাৎ জেগে উঠে টেলিভিশন বন্ধ করে ঘুমানোর কথা চিন্তা করলেন। উনি তখন উঠে এসে ওনার ছেলের ঘরে গেলেন দেখতে যে ছেলে ঘুমিয়েছে কিনা। এসে দেখলেন যে ছেলে ঘরে নেই। উনি তাড়াতাড়ি ওনার নিজের ঘরে গেলেন, গিয়ে দেখেন যে ছেলে মায়ের বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে, ফোনটা পাশে নিয়ে। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর উনি ছেলের হাত থেকে ফোনটা নিয়ে দেখলেন যে ছেলে কি কি করছিল। উনি দেখলেন যে বেশ কিছু গেম খোলা ছিল, উনি আস্তে আস্তে সেগুলো বন্ধ করলেন। তারপর দেখলেন যে ছেলে বেশ কিছু ফটো তুলেছে ফোনের ক্যামেরা দিয়ে। এক এক করে ফটোগুলা মহিলা ডিলিট করা শুরু করলেন। ডিলিট করতে করতে হঠাৎ একটা ফটোতে এসে মহিলার চোখ আটকে গেল। ফটোটা ছিল ওনার ঘুমন্ত ছেলের, যেটা অনেক উপর থেকে তোলা হয়েছে। শুধু তাই নয়, ফটোটাতে ওনার ছেলের ছাড়াও আরেকজন বয়স্ক মহিলার অর্ধেক মুখ দেখা যাচ্ছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কারণ প্রথমত এই বাসায় উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ থাকে না। দ্বিতীয়ত, এত উঁচু থেকে কোনো ছবি মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। তাহলে ওনার ঘুমন্ত ছেলের ফটোটা কে তুললো? উনি তন্ন তন্ন করে বাসা খুঁজলেন, উনি পুলিশে ফোন করলেন। সবাই পুলিশরা এসে ওনার বাসা সার্চ করলেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। এটাই ছিল আমার কাহিনী। ধন্যবাদ। এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার বাসায় ঘটে যাওয়া একটি ঘটনা। এটি আমার সাথে এখন থেকে প্রায় 1 বছর আগে ঘটে যায়। ঘটনার আগে আমি আমার বাসা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে নিতে চাই। আমার বাসাটি একটি সরকারি কোয়ার্টারে, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এখানে এর আগেও অনেকে অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করেছে। আর এই ঘটনাটা ঘটার আগে আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু ঘটে যাবে। ঘটনার দিন প্রতিদিনের মতো আমি পড়াশোনা শেষ করে শুয়ে পড়ি। মাঝে মধ্যেই পড়ালেখার জন্য রাত জাগতে হয়। আর ঠিক তখনই আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক 2টা কি 3টা। ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম আসছিল না, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। ঠিক এমন সময় দেখি আমার বেডরুমের দরজা দিয়ে যে আমার আব্বু আমার বেডরুম থেকে একটা অবয়ব বের হয়েছে। বিষয়টাকে প্রথমে আমি খুবই নর্মালি নিই, যে হতেই পারে হয়তো আব্বু বের হয়েছে, উনি ওয়াশরুমে যাবেন। কিন্তু বিষয়টা কিছুক্ষণ পরে ঠিক কেমন যেন ঠিকলো। আমি দেখলাম যে অবয়বটা ঠিক আমার আব্বু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে আছে। আমার বেডরুমের দরজা থেকে আব্বু আমার বেডরুমের দরজা স্পষ্ট দেখা যায়, যার কারণে আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম যে ওখানে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে অবয়বটা আস্তে আস্তে কাছে আসছে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি কি দেখছি। আর কিছুক্ষণ পর আমি যা খেয়াল করলাম তা হলো অবয়বটা ঠিক নর্মাল, যেমন যদি আমার আব্বুর অবয়ব হতো তাহলে সেটা একটা এজড মানুষ, লাইক 45 কি 50 ইয়ার্স এর একজন মানুষের যেমন অবয়ব, ঠিক তেমন ছিল না। আমি নোটিস করলাম যে অবয়বটা ছিল একটা টিনেজ অবয়ব, লাইক হয়তো আমার মতো। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে অবয়বটা দেখতে অনেকটা আমার মতোই না, এমনকি সে অবয়বটা আমার টি শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা দেখার ওই মুহূর্তে আমি ঠিক কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি প্রথম চিন্তা করলাম যে আমি আমার আম্মুকে ডাকবো। চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম ডাকার জন্য আম্মু আব্বুকে, কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। তারপর আমি আমার হাত দিয়ে পাশের বেডে ফোনটা নিলাম, ফোন নিয়ে আম্মুর নাম্বারটা ডায়াল করলাম। ডায়াল করার পর আম্মুর বেডরুমে রিংটোন বেজে উঠলো। আর ঠিক তখনই আমি দেখছিলাম যে ওই অবয়বটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর ওয়াশরুমের দিকে সরে যাচ্ছে। আমার রুমের বেডরুমের যখন লাইট অন করা হলো তখন আমি একটু সাহস পেলাম। তখন আমি বিষয়টা জানতে চেষ্টা করলাম যে এতক্ষণ আমি কি দেখছিলাম। তখনই আমি আমার বেডরুম থেকে বের হই, লাইটস অন করি আর ওয়াশরুমের সামনে যাই। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আমি এখন ওয়াশরুমের ভেতর যাব আর হয়তো দেখবো যে ওয়াশরুমের ভেতরে যে গ্রিল আছে, গ্রিল বাঁকানো বা দরজা জানলা ভেঙে ফেলা হয়েছে। আমি ভাবতে চাচ্ছিলাম যে জাস্ট এটা একটা নর্মাল একটা অকারেন্স বা চোর এসেছে বাসার মধ্যে। কিন্তু
দরজাটা খুলে, ওয়াশরুমের দরজাটা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম প্রতিদিনের মতো আম্মু যেভাবে দরজা জানালা বন্ধ করে দেয়, সবগুলো দরজা জানালা ভেতর থেকে লাগানো, এবং কি আমি টয়লেটের দরজা জানালা চেক করলাম, কিন্তু সব কিছুই ঠিক করা, এমনকি ভেতরে কিছুই নেই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি আব্বু আম্মুর রুমে গেলাম, গিয়ে জাস্ট বসে পড়লাম। আব্বু আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। আমি আব্বু আম্মুকে বলছিলাম যে আমি কিছু একটা দেখেছি। আর বিষয়টি ঠিক এমন ছিল না যে আমি হঠাৎ দেখেছি আর হঠাৎ আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি বিষয়টাকে কয়েক মিনিট ধরে লক্ষ্য করছিলাম। আমার সামনে দিয়ে ওয়াশরুমের দিকে সরে গেল, আর আমি এখন ওয়াশরুমে গিয়ে দেখলাম যেটা কিছুই না। আমার আব্বু আম্মু ওই বাসাটাতে আমার আগে থেকে আছে, আর তাছাড়া গত 20 বছর ধরে আমরা ওই বাসাটাতে আছি। আমার আব্বু আম্মু এর আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের কিছুই বলেনি। সেই রাতে আব্বু আম্মু আমাকে বলে যে শুয়ে পড়ো, এসব বিষয় ভাবতে হয় না। অনেক সময় হয়তো অনেক রাত করে পড়েছো, এর জন্য হয়তো উল্টাপাল্টা দেখেছো, এটা কিছুই না, শুয়ে পড়ো। ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনাটা ওখানেই শেষ হয় না। তার পরের দিন আম্মু আমাকে হঠাৎ জিজ্ঞেস করে যে তুই গতকালকে রাতে কি করছিলি। আমি বললাম গতকালকে রাতে? আম্মু বলছিল আমাকে যে আমি যখন ফজরের নামাজের জন্য উঠি, ফজরের নামাজ যখন পড়ছিলাম, তখন দেখলাম তুই ভাষা শিখছিস, আর শুধু হাঁটতেছিস না, তুই কিছুক্ষণ পরে এসে আমার নামাজের পাশে, আমি নামাজ পড়ছি আর তুই এখানে এসে হাসতেছিস। এটা কোন ধরনের কথা? তুই উঠছিস ভালো কথা, তুই উজু করে নামাজটা পড়ে নিবি, তা না তুই এখানে হাঁটতেছিস। কথাটা শুনে আমার অনেক, কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আই ওয়াজ লাইক হোয়াট, এটা কোন ধরনের কথা? তারপর আমি আমাকে বললাম যে আমি তো গতকালকে রাতে উঠিনি। সো আমি বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে আর বর্ণনা করা যায়, এইভাবে কোন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। এটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা